সাম্প্রতিক বিশ্বে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে সেটি মূলত ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধ ক্ষেত্র এটা নিয়ে। সো এই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব, ইরান কেন এত বেশি শক্তিশালী এবং মুসলিম দেশগুলো কিভাবে আমেরিকার দাসত্বে লিপ্ত, এবং ইরান একাই ওখানে শির দ্বারা উঁচু করে অন্যান্য আরব যে কান্ট্রিগুলো আছে এবং আমেরিকান যেই হিজিমনি সেটার বিরুদ্ধে যুদ্ধ করছে সেটা নিয়ে আলোচনা করবো। লেটস সি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এশিয়ান ম্যাপের মধ্যে কোথায় কোনটা দেশ এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ইরান মূলত মধ্যপ্রাচ্যের একটা দেশ এবং এই দেশের যে ভূখণ্ড আছে আমরা দেখতে পাচ্ছি এই ম্যাপের মধ্যে, এটা পুরোটাই কিন্তু ইরান। এবং ইরানের যে আশেপাশে যেই দেশগুলো আছে নিশ্চয়ই এগুলো মুসলিম বাদ দিয়ে অন্যান্য দেশ, তাই না? এটাই মনে হবে, কিন্তু মূলত সেটি নয়। ইরানের আশেপাশে ম্যাক্সিমাম দেশ কিন্তু প্রায় ধরা গেলে প্রত্যেকটা দেশেই মুসলিম কান্ট্রি। এই যে ইরানের পাশে আমরা দেখতে পাচ্ছি পাকিস্তান, অর্থাৎ পাকিস্তানের বড় একটা সীমানা এই জায়গাটা ইরানের মধ্যে। আবার আমি যদি বলি আফগানিস্তান, এখানেও কিন্তু ইরানের সাথে এর সংযোগ আছে। আবার তুর্কিমেনিস্তান যেটা, এটাও কিন্তু ইরানের সাথে সংযুক্ত। এই যে দেখেন আর্মেনিয়া যেটা, এটাও ইরানের সাথে সংযুক্ত। ইরানের পাশে যেটা আছে সেটা হচ্ছে ইরাক, ইরাকের উপরে যেটা আছে সেটা হচ্ছে সিরিয়া, সিরিয়ার নিচে সেটা হচ্ছে জর্ডান। আর এর সকল জায়গা মিলে আছে এই যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সৌদি আরবিয়া। এবং এখানে ইউএই অর্থাৎ আমরা যেটাকে দুবাই বলে জানি সেই দেশটি, এর নিচেই অবস্থিত ওমান, এবং এই ওমানের পাশে ইয়েমেন রাষ্ট্রটি অবস্থিত। আমরা জানি ইয়েমেনে এখানে হুতি বিদ্রোহীরা আছে, যেটা অনেকাংশে ইরানের সাপোর্টার, যেটা সৌদি আরবের আবার বিপক্ষে কাজ করে। ওমান মূলত যুক্তরাষ্ট্র এবং আমেরিকার দালালিতে লিপ্ত, এবং ইউএই অর্থাৎ দুবাই তো আরো বেশি লিপ্ত। আর সৌদি আরবিয়া যে প্রিন্স আছে আমরা জানি তারা মূলত যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলেরই দাসত্ব করে। এখানে ইরান অন্যান্য মুসলিম দেশের পাশাপাশি অবস্থিত হওয়ার সত্ত্বেও তাদের সাথে যুদ্ধ করে যাচ্ছে। এবং ইরানের সাথেই যে ইসরায়েল রাষ্ট্রটি অবস্থিত এমনটি নয়, ইরানের অনেক দূরে এই যে দেখতে পাচ্ছি আমরা এই জায়গাটাতে মূলত ইসরায়েল অবস্থিত। অর্থাৎ ইসরায়েল যদি ইরানকে আক্রমণ করতে চায়, সিরিয়া, জর্ডান এবং ইরাককে পার হয়ে অতিক্রম করে আসে ইরানকে আক্রমণ করতে হবে। সো এই যে ইরান এত বেশি শক্তিশালী কেন? এরা কিন্তু ড্রোনে মূলত নির্ভরশীল। তার পাশাপাশি ইরানের একটা বড় হাতিয়ার হচ্ছে এই যে হরমুজ প্রণালী, যেই প্রণালী দিয়ে এই সকল দেশের তেল এই জায়গাটা দিয়ে পার হয়ে আমাদের এই যে ইন্ডিয়া থেকে শুরু করে বিভিন্ন দেশে ধাবমান হয়, এবং এই জায়গাগুলো আফ্রিকাতেও কিন্তু আসে। ঠিক আছে, এটা এই অঞ্চলটা মূলত আফ্রিকান অঞ্চল। তাহলে এই জায়গাটা মূলত এই যে হরমুজ প্রণালী যেটা আছে এটা কিন্তু ইরান অনেকাংশেই নিয়ন্ত্রণ করে। অন্যান্য দেশেরও প্রভাব এখানে আছে, কিন্তু ইরান যদি এই জায়গাটাতে বোম বিভিন্ন ধরনের ড্রোন হামলা করে জাহাজগুলোকে অচল করে দেয় তাহলে কিন্তু এটা এখান থেকে বের হওয়ার কোনো উপায় থাকে না। সো ইরানের একটা বড় শক্তি তাদের হাতে বিদ্যমান, এটা কিন্তু একটা ফ্যাক্ট হিসেবে কাজ করে। সো ইরান এবং ইসরায়েল যুদ্ধের মধ্যে ইরান সবসময় অপরাজয় কেন? কারণ ইরানের সাপোর্ট হিসাবে এখানে চায়নাও অবস্থিত এবং রাশিয়াও অবস্থিত। এই মধ্যপ্রাচ্যে যদি ইরান বিট খেয়ে যায়, যুক্তরাষ্ট্রের হাতে একটাই দেশ যেটা তাদের বিরুদ্ধে কাজ করে সেটা হচ্ছে ইরান। আর এখানে বন্ধু হিসাবে কাজে লাগাতে পারে চায়না এবং অন্যান্য যারা যুক্তরাষ্ট্র বিরোধী দেশ তারা। সো ইরান যদি এখানে ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্রের কাছে মাইর খেয়ে যায় তাহলে দেখবেন চায়নাও কিন্তু এখানে মার খেয়ে যাবে। অর্থাৎ চায়না কখনোই চাইবে না যে ইরান এখানে ওদের বিপক্ষে হেরে যাক। তার জন্য এই চায়না লজিস্টিক সাপোর্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রযুক্তিগত যে সাপোর্ট গুলো আছে সবটাই দিয়ে যাচ্ছে, যথাযথ দিয়ে যাচ্ছে। যুদ্ধে কেন সম্পৃক্ত হচ্ছে না এটা একটা মূল বিষয়। যুদ্ধ যদি চায়না সরাসরি সম্পৃক্ত হয়ে যায় তাহলে তো মূলত তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে লেগে গেল, তাই না? আমরা জানি যে রাশিয়া ইরানের আরেকটা অকৃত্রিম একটা বন্ধু হিসেবে কাজ করে। সো রাশিয়ার এই যুদ্ধে যদি সরাসরি যুক্ত হয়ে যায় তাহলে দেখা যাবে যে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে গেছে। সো এটা একটা ভিয়েতনাম যুদ্ধের মতো প্রক্সি ওয়ার এখানে চলতেছে। ঠিক আছে, সো এইটাই মূলত ইরানের একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করতেছে। তাছাড়াও আমরা জানি যে পার্সিয়ান জাতি কখনো কারোর সামনে মাথা নত করে না, এটা একটা মূল বিষয় হিসেবে কাজ করে এখানে। ভালো থাকবেন, আজকে আলোচনা করবি। আল্লাহ হাফেজ।